তো যাদের সাথে বই আছে তোমরা 113 নম্বর পেজে দেখতে পারো, সাথে স্ক্রিনে একটু মিলাই নাও। কিছু কিছু জায়গায় আমি একটু টাইপিং মানে অক্ষর পরিবর্তন করছি। যেমন ওরা এক্স কে পরবর্তীতে A1 A2 A3 এভাবে লিখছে, আমি ওটাকে X1 X2 X3 লিখছি। এটা লেখাটাই যুক্তিসঙ্গত মনে হইলো আর কি। পড়ছো তোমরা ইনার প্রোডাক্ট শব্দটা? অন্য কোনো কোর্সে পড়ছো তোমরা টপিকস হিসেবে? যে কথা বলে না বলা পান। কি সারা শব্দ নাই কেন? ইয়েস অর নো কিছু তো বলবা নাকি? না স্যার, অন্য কোর্সে করা হয় নাই। এই লিনিয়ার অ্যালজেব্রাতে যেটা করছিলাম ওইটাই স্যার। সেই লিনিয়ার অ্যালজেব্রাতেই তোমরা কি এই ওয়ার্ডগুলো পড়ছো কিনা, যে তোমার কি বলে যে ইনার প্রোডাক্ট শব্দটা? কারণ ইনার জি স্যার, পড়ছিলাম কিন্তু ডেফিনেশনটা তো মনে নাই। ইনার প্রোডাক্ট আর একটা হচ্ছে আউটার প্রোডাক্ট। তো ইনার প্রোডাক্ট মেইনলি তার একটা স্পেশাল টাইপ তোমরা পড়ছো, ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট পড়ছো না? এগুলো তো তোমাদের ইন্টারমিডিয়েটেই পড়া। ভেক্টরের ডট প্রোডাক্ট, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে রেজাল্ট কিসে আসে? স্কেলারে স্যার। স্কেলারে আসে না? আবার যেমন ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে রেজাল্ট যদি ভেক্টরে আসে, সেটা কিভাবে পসিবল? ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টে। তো আউটার প্রোডাক্ট হচ্ছে আরেকটা, যে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করব কিন্তু রেজাল্ট আসবে ম্যাট্রিক্সে, সেটা হচ্ছে আউটার প্রোডাক্ট। এটা লিনিয়ার অ্যালজেব্রা বইয়ে ছিল, অত বিশদ আলোচনা হয়তো নাই, তোমাদেরও নাই। বিষয়টা কেমন মনে করো, একটা কলাম ভেক্টর, তার সাথে আমি ডান পাশে রো ভেক্টর রাখলাম। এখন ম্যাট্রিক্সের নিয়মে যদি গুণ করি এই কলাম ভেক্টরের সাথে রো ভেক্টর, রেজাল্ট কি আসবে? একটা ম্যাট্রিক্সে আসবে না? একটু চিন্তা করে দেখো। মনে করো খাড়া করে আমি 3 কম্পোনেন্ট বিশিষ্ট একটা কলাম ভেক্টর লিখলাম, তার সাথে ওই 3 কম্পোনেন্ট বিশিষ্ট একটা রো ভেক্টর লিখলাম, তারপর তাদের মধ্যে ওই ম্যাট্রিক্সের রুল অনুযায়ী গুণ করলাম। কারণ ভেক্টরও তো ম্যাট্রিক্স এক ধরনের, তাই না? রো ভেক্টর কলাম ভেক্টর। তো এই দুইটা গুণ করলে কি ম্যাট্রিক্স হবে না? একটা 3x3 ম্যাট্রিক্স হবে না? কি বুঝতে পারছো যে জিনিসটা বলতেছি? দুইটা ভেক্টর গুণ করলে যে ম্যাট্রিক্স আসে, আমরা যেভাবে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স গুণ করি, সেই একই নিয়মে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলেও কিন্তু ম্যাট্রিক্স হওয়া পসিবল। কি বুঝতে পারতেছো কি বলতেছি? জি জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই ধরনের প্রোডাক্টকে বলা হয় আউটার প্রোডাক্ট। আর যদি তোমার এই যে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে স্কেলার হয়, এই ধরনের প্রোডাক্টকে বলা হয় ইনার প্রোডাক্ট। বুঝতে পারছো? জি স্যার। তো আমরা ইনার প্রোডাক্টের একটা স্পেশাল ভার্সন ডট প্রোডাক্ট, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। তো যেহেতু ম্যাথমেটিক্সের কাজই হচ্ছে যে কোনো একটা আইডিয়াকে একটা জেনারেলাইজেশন শেপ দেওয়া বা জেনারেল ভাবে ডিসকাস করা, এই ডট প্রোডাক্টের জেনারেলাইজেশন হচ্ছে অ্যাকচুয়ালি ইনার প্রোডাক্ট। তো তোমরা ডট প্রোডাক্টের কি কি প্রপার্টি পড়ছো একটু বলো তো। মনে করো তো যে আমরা যখন এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট প্রোডাক্ট করি, কি কি প্রপার্টি শিখেছো তোমরা ছোট ক্লাসে? বলো একটু, এক এক করে বলো। ওগুলাই আমরা, আজকের ক্লাস খুবই ইজি, ওগুলাই আমরা ডিসকাস করব ইন ইলাবোরেট। বলো। স্যার সিমেট্রি প্রপার্টি। যেমন ইউ আর ভি এর মধ্যে যদি প্রোডাক্ট করে যে আনসার আসবে, ভি আর ইউ এর মধ্যে প্রোডাক্ট করলে সেম সেম আনসার আসবে। আচ্ছা, তার মানে বলা হচ্ছে যে ডট প্রোডাক্ট হচ্ছে সিমেট্রিক, না? জি স্যার। আর কি প্রপার্টি আছে ডট প্রোডাক্টের? স্যার আর ডট প্রোডাক্টের রেজাল্টটা অলওয়েজ নন নেগেটিভ হবে। ডট প্রোডাক্টের রেজাল্ট অলওয়েজ নন নেগেটিভ এরকম না, একটু ভুল বলে ফেলছো। দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কিন্তু মাইনাস আসতে পারে।
তো ব্যাপারটা হচ্ছে নিজের সাথে নিজের ডট করলে এটা সবসময় নন নেগেটিভ হবে। জি স্যার, জি স্যার। কি বুঝতে পারছো? তোমরা ডট প্রোডাক্ট কখনো মাইনাস রেজাল্ট পাও না টিউশনি করাইতে গিয়া? কি জি স্যার, পাওয়া যাবে স্যার। পাওয়া যায় না? মাইনাস আসে না? মাইনাস আছে স্যার। আচ্ছা, তাহলে একটা প্রপার্টি আরেকটা প্রপার্টি হলো নন নেগেটিভ প্রপার্টি কখন নিজের সাথে নিজের ডট করলে কি হবে? নন নেগেটিভ হবে, তাই না? তো আর কি প্রপার্টি থাকতে পারে ডট প্রোডাক্টের? স্যার ডিস্ট্রিবিউট ল ফলো করে। ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, সেটা হচ্ছে যদি a প্লাস b একটা ভেক্টর হয়, সেটার সাথে যদি আমরা একটা c ভেক্টর ডট করি, তাহলে তারপরে সি এর সাথে ডট c ইউ এর ডট প্লাস করা, সি ডট c এর সাথে এর ডট করা প্লাস b এর সাথে c এর ডট করা, এই দুটো যোগ করলেও সেম রেজাল্ট আসবে নাকি? জি স্যার, তারপরে জিরোর সাথে আমি যদি কোনো কিছু ডট করি আনসার জিরো হবে। আচ্ছা, ওইটা তোমার ইসের সাথেই অন্য রুল থেকেই আসে, সমস্যা নাই, মানে মূল মোটামুটি তিনটা। তো জি তো আবারও বলি সংক্ষেপে, এটা মনে রাখবা, ইনার প্রোডাক্ট মানে হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে রেজাল্ট আসবে স্কেলারে, আর ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে রেজাল্ট ভেক্টরে আসবে, তার স্পেশাল টাইপ একটাই পাওয়া যায় ক্রস প্রোডাক্টে। আর ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে রেজাল্ট যদি ম্যাট্রিক্সে আসে সেটাকে আউটার প্রোডাক্ট বলে। আউটার প্রোডাক্ট বলা হয়, মনে রাখবা। বইতে হয়তো কোথাও নাই, সিলেবাসে কোথাও নাই, হুট করে পরীক্ষা চলে আসলো যে আউটার প্রোডাক্ট কি জিনিস, তো তখন আকাশ থেকে পড়া যাবে না। এটা মনের মধ্যে কোশ্চেন, যেহেতু ইনার ইনার মানেই তো যে অন্তঃস্থীয়, ভিতরের নাকি? তাহলে জি স্যার। ইনার প্রোডাক্ট যদি থাকে তার মানে আউটার প্রোডাক্ট কিছু একটা থাকা উচিত, এবং অবভিয়াসলি আছে আর কি। তো এখন আমরা ইনার প্রোডাক্টের যেসব বৈশিষ্ট্য আছে, যেমন রিয়েল ইনার প্রোডাক্ট, যেমন R3 ওভার R, এই যে এখানে যে নোটেশনটা লেখা হয়েছে যে R3 হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস, আর ব্র্যাকেটের ভিতরে যে আরটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই স্পেসটা কোন স্কেলার ফিল্ডের উপর ডিফাইন করা, মানে ভিতরেরটা হচ্ছে স্কেলার ফিল্ড। ওকে, তো আমরা যদি দুইটা ভেক্টর ধরো, একটা x, তার তিনটা কম্পোনেন্ট x1 x2 x3, ওইভাবে y এর তিনটা কম্পোনেন্ট y1 y2 y3 থাকে, তাহলে আমরা এই যে x এর মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু যেটা থাকে সেটাকে এইভাবে ডিফাইন করে, এগুলো জানো তোমরা, এটা অলওয়েজ পজিটিভ বা নন নেগেটিভ লেখা উচিত। তো এখানে একটু চেঞ্জ করে দেই। ডেফিনিশনে আমরা লেকচার শেষ করেছিলাম, যদি তোমাদের খেয়াল থেকে থাকে, ওখানে আমরা বলছিলাম যে একটা ভেক্টর স্পেস, সেটা যদি কমপ্লিট ম্যাট্রিক স্পেস হয়, অর্থাৎ বানাক স্পেস হয়, এবং তার মধ্যে যদি একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা থাকে, সেই ইনার প্রোডাক্টটা কয়েকটা প্রপার্টি স্যাটিসফাই করলে তখন আমরা সম্মিলিতভাবে হিলবার্ট স্পেস বলি। পরে এটা ডেফিনেশনটা আমার কাছেই একটু খটকা লাগলো, যে তোমাদের ক্রিস জিগের বই আরো ইন্টারনেট থেকে দেখলাম। আসলে যেটা বলতেছিলাম গত ক্লাসে হিলবার্ট স্পেস সম্পর্কে, যে হিলবার্ট স্পেস আর নন স্পেস মানে বানাক স্পেস হওয়াটা জরুরি না, এরকমটা। এই জন্য আজকে আমি একটু মডিফাই করে ডেফিনেশন একটু খেয়াল করো যে কি বলছে, যে আমরা শুরুতেই বলবো যে এটা একটা হিলবার্ট স্পেস হতে হলে সেটা একটা ইনার প্রোডাক্ট স্পেস হইতে হবে, রিয়েল হোক বা কমপ্লেক্স হোক। তো একটা কমপ্লেক্স, রিয়েল বা কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস H, এটা হিলবার্ট স্পেস হবে যদি সেটা একটা ম্যাট্রিক স্পেস হিসেবে কমপ্লিট হয়। কমপ্লিট মানে তো তোমরা সবাই জানো। এখন এটা জানো নিশ্চয়ই যে কমপ্লিটনেস মেজারমেন্ট করার জন্য অবশ্যই একটা ম্যাট্রিক লাগে। তো
সেই ম্যাট্রিকটার নাম দিলাম আমরা ডি। তো সেই ডিটা ইনার প্রোডাক্টের সাথে কিভাবে ইনডিউসড হবে, মানে ইনডিউসড মানে হচ্ছে স্বভাবতই ভিতর থেকে চলে আসা বা উদ্ভাবন হওয়া বা জন্ম নেওয়া এরকম আর কি। ঠিক আছে, তো আমরা বলতেছি যে এই যে আমাদের ইনার প্রোডাক্ট স্পেস সেটা কমপ্লিট হইতে হবে। তো কমপ্লিট হওয়ার জন্য অবশ্যই তার একটা ম্যাট্রিক লাগবে। সেই ম্যাট্রিকটার উদ্ভব হবে কোথা থেকে? সেই ইনার প্রোডাক্ট থেকে। কিভাবে সেটার ডেফিনেশন এখানে দেওয়া আছে, যে সেই তোমার ইসের ফাংশনটা ম্যাট্রিক ফাংশন বা ডিস্টেন্স ফাংশন dxy, এটা ইকুয়াল টু হবে x মাইনাস y এর নর্ম। আর যে কোনো ভেক্টরের নর্ম ডিফাইন হবে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টের রেজাল্টের স্কোয়ার রুট এবং পজিটিভ স্কোয়ার রুট আর কি। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তো ডেফিনেশনটা বুঝতে পারছো? তো এখানে আলাদা করে তাহলে স্যার এক্সামে আসলে আমরা স্যার এই ডেফিনেশনটা মানে এটাই দিব, বইয়ের যেটা সেটা দিব না ডেফিনেশন। ওইটা এখন তো এটাই মানে আমাদের জন্য বই আর কি। অন্য বই থেকেও দেখতে পারো তোমরা, ক্রিস জিগের বই আছে, বইয়ের তো অভাব নাই। স্যার আমাদের কাছে তো এত ইয়ানা খান্নার বইটা আমাদের কাছে কি अवेलेबल না? বই তো তোমাদের বলছি 3টা 4টার মতো বই রাখতে হবে। শমসেজের বই রাখতে হবে, তারপর ক্রিস জিগের বই রাখতে হবে, সিমন্সের বই রাখতে হবে। সিমন্সের বই অ্যাকচুয়ালি আমাদের মেইন টেক্সট বুক, কিন্তু সিমন্সের বইয়ে যা আছে ওই জিনিসগুলাই খান্নার বই ইলাবোরেট করে দেওয়া, এই জন্য আমরা খান্নার বই স্টাক হয়ে আছি আর কি। তো এখানে ডেফিনেশনটা আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? যে ইনার প্রোডাক্ট স্পেস হিলবার্ট স্পেস হবে যদি সেটা কমপ্লিট হয়। আর কমপ্লিটনেস মেজার করার জন্য অবশ্যই একটা ম্যাট্রিক লাগবে। তো সেই ম্যাট্রিকটা উদ্ভব হবে সেই ইনার প্রোডাক্ট থেকে। কিভাবে উদ্ভব হবে সেটা এখানে বলে দেওয়া আছে। ওকে, মাঝখানে এখানে আবার নর্ম চলে আসছে। নর্ম এখানে না আনলেও চলে। তুমি যদি এই যে এই জায়গাটায় যেখানে আমরা ওই যে x মাইনাস y নর্ম লিখছি, এখানে যদি সরাসরি ইনার প্রোডাক্টের ডেফিনেশন আকারে এটাকে লেখো তাহলে ওকে, কোনো সমস্যা নাই। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে এর আগে আমরা দেখছি যে L2n স্পেস সেটা একটা বানাক স্পেস হয়। তো সেটাকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি যে হিলবার্ট স্পেস হয় কিনা সেটা আমরা জাজমেন্ট করব। L2n স্পেস কোনটা? যেখানে তোমার ভেক্টরগুলো হবে অ্যান্টিপলস, মানে Rn এর এলিমেন্টের মতো। আর তার নর্ম হিসাব হবে ওই যে নিচে যে সংখ্যাটা আছে 2, সেই 2 এর নর্ম। তোমরা তো এর আগে নর্মের ডেফিনেশন মনে আছে যে ওই যে পি নর্ম বলে আমরা একটা ডেফিনেশন দিয়েছিলাম, হ্যাঁ? পি নর্ম মানে হচ্ছে ভেক্টরের প্রত্যেকটার উপর পি আবার হোল পি এরকম পাওয়ার পি করে এরকম ছিল না? পাওয়ার পি করে যোগ করা, তারপর যোগফলটাকে আবার পি তম রুট করা। জি স্যার, আবার পি। জি স্যার। তো এখানে যেহেতু নিচে 2 আছে, তাহলে আমরা এখানে প্রত্যেকটার তোমার কম্পোনেন্টের অ্যাবসলিউট ভ্যালুর স্কয়ার নিব। অ্যাবসলিউট ভ্যালু দেওয়া লাগতেছে কারণ এই xi-টা কমপ্লেক্সও হতে পারে। ঠিক আছে? জি স্যার। আর রিয়েল হলে আমাদের অ্যাবসলিউট ভ্যালু এখানে লাগবে না, কারণ স্কয়ারে এটা কাজ করবে। তাহলে অ্যাবসলিউট ভ্যালুর উপর স্কয়ার করে যোগ করে তারপরে সম্পূর্ণ যোগফলটাকে রুট করা আর কি। আর স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট আমাদের এখানে ডিফাইন করা আছে এই যে এভাবে, যে যার যার কম্পোনেন্ট ওয়াইজ গুণ করে, কিন্তু সেকেন্ডটার কম্পোনেন্টের নিতে হবে কনজুগেট করে। এটা আমরা কমপ্লেক্সের ডেফিনেশনের মধ্যে পড়ছি। তো এইভাবে গুণ করে সেটাকে আমরা ডিফাইন করে নিতে পারি। তো এখানে i এর মান 1 থেকে n, তো বারবার লেখার ঝামেলার কারণে আমরা শুধু সামেশন ইউজ করলাম, অনেকটা ওই যে টেনসরে যেভাবে লেখে। তো আমরা এখন দেখাই যে এটা আমাদের ফাইনালি ইনার প্রোডাক্ট হওয়ার, মানে আমরা যে ডেফিনেশনটা এখানে সেট করলাম, এই যে এখানে যেটা আছে, এইটা ইনার প্রোডাক্ট হওয়ার সম্পূর্ণ 3টা বা 4টা রুল ফলো করে কিনা। কারণ আমরা এটা যে বানাক স্পেস হয় সেটা আগেই দেখে আসছি। কারণ এখানে যে নর্মের ডেফিনেশন আছে, সেই নর্ম এর ডেফিনেশন
ঠিক আছে, এইটা সাপেক্ষে কিন্তু আমাদের L2N এটা আগে থেকেই বানাক স্পেস। তো কমপ্লিটনেসের যে জিনিসটা দরকার সেটা কিন্তু অলরেডি স্যাটিসফাইড আমাদের। ঠিক আছে, এখন দেখার কথা যে ওই ইনার প্রোডাক্টটা যে আছে সেই ইনার প্রোডাক্টটা যে নিলাম বা ডিফাইন করলাম সেটা ইনার প্রোডাক্ট হওয়ার সমস্ত প্রপার্টিগুলা মানে কিনা, তাহলে আমি এটাকে হিলবার্ট স্পেস বলতে পারবো আর কি। তো সেখানে যেটা আমরা এখানে প্রথমে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করে দেখি, সেটা এখন নর্মের স্কোয়ার আসতেছে। তো এটাই নর্মের ডেফিনেশন, সমস্যা নাই, এবং নন নেগেটিভ প্রপার্টি যতগুলো আছে সেগুলো স্যাটিসফাই করবে, কোনো সমস্যা নাই। আবার ওয়াই আর এক্স এর ইনার প্রোডাক্ট করে তারপর কনজুগেট নিলাম, পরে আমরা সামেশন নোটেশনে ভাঙায় দেখলাম সেটা আসলে এক্স আর ওয়াই এর ইনার প্রোডাক্টের সমানই হয়, তাহলে 2 নাম্বার প্রপার্টি স্যাটিসফাই করে। এরপর লিনিয়ার কম্বিনেশন নিলাম দুইটা ভেক্টর লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পরে সেটার সাথে থার্ড আর একটা ভেক্টরের ইনার প্রোডাক্ট নিলাম, তাহলে আবার সামেশন নোটেশন ভেঙে দেখলাম যে এটা ডিস্ট্রিবিউটিভ ল, অর্থাৎ লিনিয়ার প্রপার্টি ফার্স্ট আর্গুমেন্টের সাপেক্ষে সেটা স্যাটিসফাই করে। তো আমাদের এই তিনটাই ছিল ইনার প্রোডাক্ট এর ভ্যালিডিটি হিসাব করার জন্য। তো আমরা দেখলাম যে আমাদের যে এই যে ডেফিনেশনটা আমরা এই যে এখানে সেট করেছি সেটা আমার ইনার প্রোডাক্ট হওয়ার যাবতীয় তিনটা প্রপার্টি স্যাটিসফাই করে, তার মানে ইনার প্রোডাক্ট ঠিক আছে। আর কমপ্লিট তো সম্পূর্ণ নর্ম থেকেই আসে, কোনো সমস্যা নাই, তাহলে L2N এটা একটা হিলবার্ট স্পেস। কথা জি স্যার, বুঝতে বুঝতে পারছো? পেরেছি। তো জি স্যার, বুঝতে পেরেছি। তো এটা যদি প্রসঙ্গ ছাড়া আসে তাহলে কিন্তু তোমার ওই যে কমপ্লিটনেসের প্রমাণটা কিন্তু এক্সট্রা এখানে অ্যাড করা লাগতে পারে। এটা দিবা কি দিবা না এটা পরীক্ষায় এটা আসলে মার্কের উপর ডিপেন্ড করবে। যদি মার্ক খুব বেশি তখন বুঝে নিবা অটো যে আসলে তোমাকে কমপ্লিটনেসের প্রমাণটা আলাদা করে দিতে হবে। তো নর্ম অফ এ ভেক্টর, নর্ম ভেক্টর স্পেস এগুলো আমরা আগেই পড়েছি, এগুলো আর ডিসকাস করার কিছু না, এগুলো তোমরা জানো। তো এখানে এই জিনিসটা আবার ওরা উল্লেখ করছে হচ্ছে পুরনো জিনিস ঝালাইয়ের মতো করে, তো আমরা ওইটা আর আলোচনা করতেছি না, তোমরা নর্ম সম্পর্কে যাবতীয় জানো। এই যে থিওরেম 1 এটা মাথায় আসার কারণে অ্যাকচুয়ালি ডেফিনিশনটা চেঞ্জ করেছে। এখানে বলতেছে যে এভরি ইনার প্রোডাক্ট ভেক্টর ইজ এ নর্ম ভেক্টর স্পেস। মানে একটা ইনার প্রোডাক্ট হইতে হলে সেটাকে আগে থেকে নর্ম ভেক্টর স্পেস হইতে হবে, ব্যাপারটা এরকম না। বলতেছে ইনার প্রোডাক্ট স্পেস এটা এমনিতেই একটা নর্ম ভেক্টর স্পেস হয়ে যাবে আর কি, এটা বলতেছে। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। যে তরমুজ খাইলে পানি খাওয়া হয়ে যাবে ব্যাপারটা ওরকম আর কি, কিন্তু তরমুজের পুরাটাই তোমার 70 to 80% এটা পানি। কথা বলছো? জি স্যার, ব্যাপারটা জি স্যার। কথাটা এরকম আর কি, যে ইনার প্রোডাক্ট হওয়ার জন্য নর্ম ভেক্টর স্পেস হইতে হবে এরকম না, যেটা ইনার প্রোডাক্ট স্পেস সেটা বাই ডিফল্ট নর্ম স্পেস হয়ে যাবে। তো প্রমাণটা দেখানোর জন্য তোমাকে কি দেখাইতে হবে, যে যেহেতু তুমি বলতেছো ইনার প্রোডাক্ট বাই ডিফল্ট নর্ম হয়ে যাবে, তার মানে একটা নর্ম এনিহাউ আনা যাবে। তো সেটা আনার জন্য আমরা এই যে ডিফাইন করলাম, যদি ওই ভেক্টর স্পেস ভেক্টরের মধ্যে x থাকে তাহলে আমরা x এর নর্ম, ওই যেটা আগের ডেফিনেশন ছিল সেটা এভাবে ডিফাইন করলাম যে নর্মের স্কয়ার ইকুয়াল টু নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট। তো এখন এই ডেফিনেশন সাপেক্ষে দেখি আমরা যে এই যে নর্মের ডেফিনেশনটা দিলাম সেটার নর্মের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করে কিনা। তো এখন নর্মের স্কয়ার হচ্ছে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট, এটা তো নন নেগেটিভ আমরা জানি। আবার নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হওয়া মানে অ্যাকচুয়ালি সে জিরো ভেক্টর, আর জিরো ভেক্টর হলে তো অবভিয়াসলি তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি যে নর্ম জিরো হওয়া মানে আসলে ভেক্টরটাই জিরো। এটাই তো নর্মের ফার্স্ট প্রপার্টি ছিল না, আর নন নেগেটিভ প্রপার্টি তো আমরা পেয়ে গেলাম। আবার যদি হচ্ছে এটাও জানি নর্মের জন্য যে আমরা যদি কোনো ভেক্টরকে মাল্টিপ্লাই করি মানে স্কেলার মাল্টিপ্লিকেশন করি তাহলে সেটা দৈর্ঘ্যের মধ্যে পরিবর্তন হয়। তো দৈর্ঘ্যের মধ্যে পরিবর্তন হলে তার নর্মের মধ্যেও পরিবর্তন হবে, কিন্তু নর্মের পরিবর্তনটা মানে একটা
ভেক্টরকে আমি -2 দিয়ে গুণ করলাম, তাহলে তার দৈর্ঘ্য কয় গুণ বাড়বে? 2 গুণ, নাকি? জি স্যার। কথা বুঝছো? জি স্যার। যদি -2 দিয়ে গুণ করি তাও 2 গুণ দৈর্ঘ্য হবে, আর যদি +2 দিয়ে গুণ করি 2 সেটাও গুণ কি হবে, কিন্তু 2 স্যার গুণ দৈর্ঘ্য পজিশন হবে। ভিন্ন হবে। কিন্তু স্যার মাইনাস হওয়ার কারণে। হ্যাঁ, তো মাইনাস হওয়ার কারণে। এখানে নর্মের যে বৈশিষ্ট্য যেটা বলতেছে, আমি যত গুণ করি অত গুণই বাড়বে, কিন্তু এই আমি যখন নর্মের কথা বলবো সেটা বাড়বে আসলে পজিটিভ সেন্সে আর কি। আমি কিন্তু তখন বলবো না যে নর্মের দৈর্ঘ্য -2 গুণ বেড়ে যাবে, এরকম না না না, কথাটা। জি স্যার। কারণ নর্ম মানেই হচ্ছে কি, পজিটিভ। সেটা হচ্ছে আসলে Positive. পজিটিভ। ওই পজিটিভনেস এই জিনিসটা করে কিনা, যে আলফা দিয়ে একটা জিনিসটার গুণ করলাম ভেক্টরকে, আলফা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তাহলে তার দৈর্ঘ্য বেড়ে যাবে ওই আলফা গুণ আর কি, মানে আলফার অ্যাবসলিউট ভ্যালু গুণ। এটা নর্মের একটা বৈশিষ্ট্য ছিল, নাকি? তারপরে যে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি দেখার জন্য এটা বেশ একটু মজার, যে আমরা যদি এখন এই যে x প্লাস ওয়াই এই নর্মে স্কোয়ার করি, তাহলে সেটাকে হচ্ছে x প্লাস ওয়াই এর সাথে x প্লাস ওয়াই এর ইনার প্রোডাক্ট। তো আমরা এখানে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করে একটা ইনার প্রোডাক্টকে তোমার দুইটা ইনার প্রোডাক্টের যোগফল রূপে প্রকাশ করলাম। পরে আবার সেকেন্ড ভেরিয়েবলের সাপেক্ষে, মানে আর্গুমেন্টের সাপেক্ষে আমরা ডিস্ট্রিবিউটিভ ল প্রমাণ করলাম, মানে ভেঙে দিলাম। এখানে যেহেতু কোনো কনস্ট্যান্ট নাই, মানে কনস্ট্যান্ট বলতে 1 ছাড়া আর কিছু নাই, তো 1 এর কনজুগেট নিলে তো 1ই হবে, এই জন্য এখানে কোনো কনজুগেটের ব্যাপার স্যাপার মানে চোখে পড়তেছে না, কিন্তু আছে, কিন্তু চোখে পড়ে না আর কি। তো এখানে হচ্ছে তোমার 3টা আসলো। সরি, 4টা ইনার প্রোডাক্ট ভেঙে দিলাম। তাহলে আমরা জানি যে x এর সাথে x এর ইনার প্রোডাক্ট, এটা তো হচ্ছে x এর নর্মের স্কোয়ার, আর এইখানে যে 3 নাম্বারটা ছিল এটা আসলে x y এর ইনার প্রোডাক্টের কনজুগেট। এই যে কনজুগেট আমরা সাইন দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে তোমার y এর নর্মের স্কোয়ার, সেটা আমরা জানি। তো এটা আর এটা মিলে তোমরা জানো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আর তার কনজুগেট যদি যোগ করি তাহলে কি হয়, আসলে রিয়েল পার্টের দ্বিগুণ হয়, কারণ i এর কম্পোনেন্ট গুলো কি বাদ হয়ে যায়, তাই না? তো জি স্যার। পরের লাইনে আমরা এখানে জি স্যার। কমপ্লেক্স নাম্বারের যে প্রপার্টিটা সেটা ইউজ করে এখানে লিখলাম যে এই দুইজন মিলে হচ্ছে আসলে x আর y এর ইনার প্রোডাক্টে যে রেজাল্ট হবে তার দ্বিগুণ। রিয়েল পার্টের দ্বিগুণ আসবে। তো এরপরে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার এরকম ফরম্যাটে থাকে, ধরো যে z ইকুয়াল টু প্লাস ib, এটা নিশ্চয়ই জানো যে a থেকে যে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার বড় হবে, তাই না? এর মান প্লাস হোক আর মাইনাস যাই হোক, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালু কিন্তু সেটা থেকে বেশি হবে। তার মানে দাঁড়াচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট সেটার মডুলাস থেকে ছোট হয়, তাই না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো কি? তা আমরা এই ইনইকুয়ালিটিটা এই যে তোমার এখানে ইউজ করব, এই জায়গায় এখানে ইউজ করলে তো আমরা পরবর্তীতে দেখাইতে পারতেছি যে আসলে x প্লাস ওয়াই এর নর্মের স্কোয়ার লেস অর ইকুয়াল ওই x এর নর্ম স্কোয়ার প্লাস ওয়াই এর নর্ম স্কোয়ার প্লাস 2 অ্যাবসলিউট ভ্যালু অফ ইনার প্রোডাক্ট অফ x এন্ড y। এটা আমরা ওই যে কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি হিসেবে ইউজ করলাম। তো আবার এই জায়গায় আমরা কশি-সোয়ার্টজ ইনইকুয়ালিটি, যেটা একটু পরে আমরা পড়ব, সেটা কি বলে যে দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট এর অ্যাবসলিউট ভ্যালু, মানে শুধু মান যদি হিসাব করি সেই মানটা যার যার নর্মের গুণফল থেকে ছোট অথবা ইকুয়াল হবে আর কি, কখনো সারপ্লাস করে যেতে পারবে না। ব্যাপারটা এইভাবে চিন্তা করতে পারো যে x আর y এর ইনার প্রোডাক্টের অ্যাবসলিউট ভ্যালু সেটা দুইজনের নর্মের গুণফলকে সারপ্লাস করে যেতে পারবে না। সর্বোচ্চ সমান হইতে পারে কিন্তু সারপ্লাস করতে পারবে না, ছাড়িয়ে যেতে পারবে না। কশি-সোয়ার্টজ ইনইকুয়ালিটি, বুঝতে পারছো? জি স্যার। তো এই ইনইকুয়ালিটি যদি আবার এই পার্টে এই যে এই জায়গায় আমরা ইউজ করে দেই, তখন আমরা পাচ্ছি যে x প্লাস ওয়াই এটার নর্মের স্কোয়ার অ্যাকচুয়ালি লেস অর ইকুয়াল হবে x এর নর্ম স্কোয়ার y এর নর্ম স্কোয়ার প্লাস 2 গুণ নর্ম x নর্ম y। তাহলে এটাকে আবার এই সাইডটাকে আমরা হোল স্কোয়ার ফরম্যাটে লিখতে পারি। তো দুই পাশে রুট করে দিলে যে x প্লাস ওয়াই এটার নর্ম লেস অর ইকুয়াল x এর নর্ম প্লাস y নর্ম। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, নাকি? জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, কোনো প্রবলেম নাই।
তো আমাদের যেই স্পেসের আমরা কথা বলতেছি সেটা একটা নর্মড ভেক্টর স্পেস, মানে ইনার প্রোডাক্ট স্পেস। এটা বাই ডিফল্ট একটা নর্ম স্পেস বলা যায়, যেখানে তোমাকে নর্মটা ডিফাইন করে নিতে হবে সেই ইনার প্রোডাক্টের সাপেক্ষে। জি স্যার। বুঝতে পারছো প্রমাণটা? জি স্যার। আচ্ছা, এবার স্যার আমরা ইনার প্রোডাক্ট লিখতে যে স্যার যে ব্র্যাকেটটা ইউজ করতেছি, যে একটু ভাঙা টাইপের ব্র্যাকেটটা, ওইটা স্যার না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলে কি স্যার হবে না? হবে না এরকম না, বইতে তো ফার্স্ট ব্র্যাকেটই আছে, বিশেষ করে খান্নার বইয়ে। তো এই নোটেশনটা আমি নিজে পছন্দ করি এই কারণ তখন ওই পয়েন্ট বা ওই ভেক্টরের সাথে তোমার ওই ইনার প্রোডাক্টের আসলে সিম্বলিক্যালি কোনো পার্থক্য বোঝা যায় না। মানে দুইটা তুমি পাশাপাশি লিখলা, এটা পয়েন্ট লিখলা না ইনার প্রোডাক্ট লিখলা, আসলে বোঝা যায় না। হ্যাঁ, তুমি যত বিদেশি স্ট্যান্ডার্ড বই পড়বা দেখবে ওরা ইনার প্রোডাক্টের জন্য এরকম ব্র্যাকেটই ইউজ করছে আর কি। স্যার এর জন্য আমরাও স্যার যখন ইনার প্রোডাক্ট পড়ছিলাম তখন এই ব্র্যাকেটটাই মানে ইউজ করতাম, কিন্তু এখন খানার বই দেখলাম আবার ফার্স্ট ব্র্যাকেট। তোমরা যখন ইনার প্রোডাক্ট প্র্যাকটিস করবে বা করবে, তোমরা খান্নার বইয়ের মতো না, তোমরা এই ব্র্যাকেট নোটেশনটাই ইনার প্রোডাক্টের জন্য ইউজ করবে আর কি। জি স্যার। ঠিক আছে, এটা সহজে বোঝা যায় যে এটা আসলে ইনার প্রোডাক্ট হচ্ছে, কনফিউশন থাকে না। আচ্ছা, তো এখন এই যে কশি-সোয়ার্টজ ইনইকুয়ালিটি, তো সেটা পড়ার জন্য আমরা যেটা দেখো, এই যে একটু আগে আমরা এটা সম্পর্কে একটু দেখেছি, তোমরা আগেও হয়তো পড়েছো। যদি এক্স আর ওয়াই হিলবার্ট স্পেসের মধ্যে দুইটা ভেক্টর হয় এবং এক্স আর ওয়াই এর ইনার প্রোডাক্ট আমরা নেই, সেটার অ্যাবসলিউট ভ্যালু নেই, তাহলে যার যার নরমের গুণফল থেকে আমাদের ইনার প্রোডাক্টের রেজাল্ট যেটা আসছে সেটা ছোট অথবা ইকুয়াল হবে আর কি। বুঝতে পারছো? এটাকে কিন্তু কশি-সোয়ার্টজ ইনইকুয়ালিটি বলে না, এটা একটু ই করবা। এই থিওরেমে যেটা বলা আছে সেটা হচ্ছে শুধু সোয়ার্টজ ইনইকুয়ালিটি। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে সোয়ার্টজ ইনইকুয়ালিটি। তো এই জায়গায় তুমি নরমের বদলে ওই ইনার প্রোডাক্টের যে রুট নোটেশন সেটা ইউজ করতে পারো, রুট দিয়ে এটাকেও রুট ইনার প্রোডাক্ট অফ ওয়াই ইনটু ওয়াই লিখতে পারো। তো এটাকে মেইনলি এই যে থিওরেম 2 যেটা, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সোয়ার্টজ ইনইকুয়ালিটি। হ্যাঁ, আরেকটা আছে কশিস ইনইকুয়ালিটি। তো এই দুইটাকে মিলে পরবর্তীতে আমরা বলবো সেটা হচ্ছে কশি-সোয়ার্টজ ইনইকুয়ালিটি বলে। তো কোনো কোনো ক্ষেত্রে সরাসরি এটাকে কশি-সোয়ার্টজ বলে অ্যাকচুয়ালি, কারণ খুব বেশি পার্থক্য নাই, কিন্তু তোমাকে বেসিকটা জানতে হবে। আমরা যে ইনইকুয়ালিটির এখন স্টাডি করব, যে এটা হচ্ছে সোয়ার্টজ ইনইকুয়ালিটি। তো এই প্রমাণটা খেয়াল করো, যদি আমরা দেখি যে y যদি 0 হয়, হ্যাঁ y যদি 0 হয়, দুই পাশে কিন্তু ইকুয়াল হয়ে যাবে, কারণ 0 এর সাথে কোনো একটা ইনার প্রোডাক্ট, যারই ইনার প্রোডাক্ট নেই, সেটা 0 আসবে। ওকে? জি স্যার। 0 ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0 হবে, তার মানে তখন এই দুই পাশে 0 আসবে। তো তখন এই ইনইকুয়ালিটিটা একটা ইকুয়ালিটি বা একটা ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। তো এক্স আর ওয়াই যে কোনো একজন 0 হলে আমাদের, বা দুইজনে যদি 0 হয়, তাহলে আমাদের যে ইনইকুয়ালিটি আছে সেটা স্যাটিসফাই করে। তো তারপরে তাহলে আমরা নন জিরো ভেক্টরের বেলায় কি হয় সেটা ধরে নিই। আমরা ধরে নিচ্ছি ধরো ওয়াই এবার নন জিরো, তাহলে ওয়াই যদি নন জিরো ভেক্টর হয় তাহলে তার নর্ম কি? নন জিরো সংখ্যা হবে, নন জিরো পজিটিভ সংখ্যা। ঠিক আছে? তো আমরা তখন এই দুই পাশকে ওয়াই এর নর্ম দ্বারা ভাগ করে দিতে পারি। তখন আমাদের আসল টার্গেট হয়ে যাবে যে এই যে এক্স ওয়াই এর ইনার প্রোডাক্টের অ্যাবসলিউট ভ্যালু, এটাকে ওয়াই এর নর্ম দিয়ে ভাগ করলে লেস অর ইকুয়াল এক্স এর নর্ম হবে, সেটা এটা এখন আমাদের টার্গেট। এখন এটা জানো নিশ্চয়ই যে ওয়াই এর নর্ম এটা কিন্তু হচ্ছে তোমার একটা পজিটিভ রিয়েল নাম্বার। তো সেটাকে কিন্তু আমি ইনার প্রোডাক্টের ভিতরে নিয়ে যেতে পারি। তো ইনার প্রোডাক্টের ভিতরে নিয়ে গেলে আবার সেকেন্ড কম্পোনেন্টে নিয়ে যেতে পারি, কিন্তু এটা জানো সেকেন্ড কম্পোনেন্টে নিয়ে যাওয়ার বেলায় কিন্তু কনজুগেটের একটা ব্যাপার আছে।
বুঝতে পারছো? মনে আছে তো ওই যে আমরা জি যখন স্যার, ফার্স্ট কম্পোনেন্টে চেঞ্জ হয় না, সেকেন্ড সেকেন্ডটা নেওয়ার কারণেই এর উপর বার আসছিল। হ্যাঁ, কিন্তু এখানে বার নেওয়ার সেই টেনশনটা নাই। কেন রিয়েল বলো তো? তাই, রিয়েল বলতে আমাদের যে সংখ্যাটা নিয়ে ডিল করতেছে সেটা হচ্ছে রিয়েল এবং জি। পজিটিভ, মাইনাসেরও ঝামেলা নাই, আর হচ্ছে আমাদের ওইটা কমপ্লেক্স নাম্বারও না। তো শেষমেশ আমরা যদি মনে করো এই অংশটাকে, এই যে y ডিভাইডেড y এর নর্ম, এটাকে z ধরে নেই, তাহলে আমাদের আসলে এই জিনিসটা প্রমাণ করলে আপাতত চলতেছে। কথা ঠিক জি আছে? স্যার। বুঝতে পারছো? জি স্যার। তো সেটা এখন আমরা z এরকম ধরে নিলাম। এখন যেহেতু নর্ম নন নেগেটিভ, আমরা এখানে ইচ্ছা মাফিক এই জায়গাটা একটু মুখস্থ রাখতে হবে যে x মাইনাস আর z এর গুণ হচ্ছে x আর z এর ইনার প্রোডাক্ট, কারণ এটা একটা স্কেলার, তাই না? এই যে এই জায়গাটা একটা স্কেলার না, বুঝতে পারছো? এই যে এই জায়গাটা, জি এটা একটা স্কেলার। তাহলে জি। x থেকে z এর একটা স্কেলার গুণ বিয়োগ করলাম, সেটা আরেকটা ভেক্টর হলো, সেটা নর্ম হিসাব করলাম, তাহলে সেটা স্কয়ার করলে তো অবভিয়াসলি তোমার লেস অর ইকুয়াল কি, সরি গ্রেটার অর ইকুয়াল 0 আসবে, এটা তো আমরা জানি। তো আমরা কাজের সুবিধার্থে এই যে তোমার x আর z এর ইনার প্রোডাক্টের যে রেজাল্ট হয়, যে সংখ্যাটা হয়, সেটাকে ল্যামডা বললাম আমাদের কাজের সুবিধার্থে। তার মানে আমরা যদি z আর x এর ইনার প্রোডাক্ট নেই, সেটা কিন্তু ল্যামডার কনজুগেট হবে। এটা তো বুঝছো নাকি? কারণ ইনার প্রোডাক্টের সাইড চেঞ্জ করলে সেটা কনজুগেটে কনভার্ট হয়ে যায়। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখন তাহলে আমরা এই যে একটু আগে যে স্কোয়ারটা নিলাম, সেই স্কোয়ারটাকে এখন আমরা ইনার প্রোডাক্ট নোটেশনে নিয়ে গেলাম, তাহলে সেই ইনার প্রোডাক্ট অবভিয়াসলি গ্রেটার অর ইকুয়াল 0 আসতেছে। সো এটা জানোই যে এখানে যেহেতু দুই পাশেই তোমার লিনিয়ার কম্বিনেশন আছে, তো এটাকে যদি আমরা ইনার প্রোডাক্টে স্প্যান্ড করি, মানে এক্সপানশন চালাই, তাহলে চারটা ইনার প্রোডাক্টে ভেঙে লেখা যাবে। বুঝছো তো? এটা আর আমরা ইলাবোরেটরি দেখলাম না কিভাবে আসে, যে আমরা জানি যে এইভাবে টোটালি চারটা ইনার প্রোডাক্ট হবে আর কি। তো চারটা ইনার প্রোডাক্ট হলে এখান থেকে খেয়াল করো, এই x আর x এর ইনার প্রোডাক্ট সেটা হচ্ছে x এর নরমাল স্কয়ার, এটা আমরা জানি। আর এখান থেকে ল্যামডাটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে zx। আর এখান থেকে ল্যামডাটা বের করে নিয়ে আসলাম, কিন্তু এটা যেহেতু সেকেন্ড কম্পোনেন্ট থেকে আসবে, মানে সেকেন্ড আর্গুমেন্ট থেকে আসবে, তাহলে অবভিয়াসলি y এর উপর কি হবে, একটা কনজুগেট সাইন হবে। বুঝতে পারছো? জি স্যার, সেকেন্ড কম্পোনেন্ট থেকে আসার কারণে। আবার এখানে একটা y আসবে ফার্স্ট আর্গুমেন্ট থেকে, আর একটা y সরি ল্যামডা আসবে সেকেন্ড আর্গুমেন্ট থেকে, তাহলে ল্যামডাও একটা আসবে আর ল্যামডার কনজুগেট। একটা জি স্যার। কনজুগেটও আসবে, হ্যাঁ, জি স্যার। বার আসবে। তো আবার এখানে আমরা যেটা পাইলাম, যে খেয়াল করে দেখো যে এই যে z আর x এর ইনার প্রোডাক্ট, সেটাকে তো আমরা এই যে বলছিলাম এটা হচ্ছে ল্যামডা বার বা ল্যামডা কনজুগেট, তো সেটাকে এখন আমরা সব ল্যামডাতে লিখলাম আর কি। আর লাস্টের অংশটা এই যে z আর z এর ইনার প্রোডাক্ট, এটা তো z এর নর্ম নাকি? আর z কে আমরা এমন ভাবে ধরেছিলাম যাতে সেটা One নর্ম হবে। কি হবে, 1 হবে। তো 1 হলে সেটা আমরা পরবর্তীতে 1 বসাই দিলাম, তাহলে দেখো টোটাল ল্যামডার 3টা টার্ম আসলো, তাই না? একই রকম জি, স্যার। টার্ম 3টা। তো যেহেতু স্যার। এখানে আবার প্লাস মাইনাস আছে, তো একটা কাটা যাবে, জাস্ট একটা থাকবে। তো এখান থেকে আমরা বুঝলাম যে আসলে ল্যামডার অ্যাবসলিউট ভ্যালুর স্কয়ার সেটা x এর নর্ম থেকে কি লেস অর ইকুয়াল হচ্ছে আর কি। তো সেটা থেকে আমরা বুঝলাম যে ওই যে x আর z এর ইনার প্রোডাক্টের অ্যাবসলিউট ভ্যালু সেটা তাহলে x এর নর্ম থেকে লেস অর ইকুয়াল, এটাই তো আমাদের টার্গেট জি, ছিল স্যার। নাকি? জি স্যার। তার মানে বুঝলাম যে আমাদের যে শোয়ার্জ ইনইকুয়ালিটি সেটা ঠিক আছে, এটা স্যাটিসফাই করে। তো ওই যে যেটা আগেই বললাম যে আমরা যদি এটা যদি হিলবার্ট স্পেস নাও হয়, তাও এই ইনইকুয়ালিটি ঠিক থাকবে, কারণ হিলবার্ট স্পেস হওয়ার জন্য কি বৈশিষ্ট্য, যে তোমার ইনার প্রোডাক্ট স্পেস সাথে হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টিটাও লাগবে, তাই না? কমপ্লিটনেস প্রপার্টিটা লাগবে। তো যদি কমপ্লিট না হয় সেটা তো হিলবার্ট স্পেস হবে না। তো আমাদের এই প্রমাণের জন্য কিন্তু কমপ্লিটনেসের কোনো ব্যবহার নাই, খেয়াল করে দেখো কোথাও কিন্তু আমরা কমপ্লিটনেস এটা কিন্তু ব্যবহার
করি নাই। তার মানে এটা যদি শুধু ইনার প্রোডাক্ট স্পেসও হয় তাহলেও কিন্তু আমাদের এই কন্ডিশন কি জি থাকবে, ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। তাহলে এটাকে বলতেছে সোয়ার্ডস ইনইকুয়ালিটি আর কি। ওকে, তো এখন আমরা যদি চাই যে এখন কশিস ইনইকুয়ালিটি কোনটা, কশিস ইনইকুয়ালিটি বলতে বলি যে কশিস ইনইকুয়ালিটি হচ্ছে এই জায়গাটা, এই যে এটাকে বলে কশিস ইনইকুয়ালিটি। দুইটার মধ্যে আদতে পার্থক্য আছে আবার সম্পর্ক আছে যার যার নোটেশন অনুযায়ী। এখানে কিন্তু আমরা কশিস ইনইকুয়ালিটি যখন বলতেছি এটা আরএন এর জন্য একদম সত্য, মানে আরএন স্পেসের জন্যই বলা যায় আর কি। মানে দুইটা ভেক্টর নিলাম, যার যার কম্পোনেন্ট সিরিয়াল অনুযায়ী গুণ করে অ্যাবসলিউট ভ্যালু নিলাম, যোগ করলাম। তা সেটার থেকে আমি যদি ওই যে প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রথমটার প্রত্যেকটা কম্পোনেন্ট স্কোয়ার করে রুট করলাম, পরেরটার প্রত্যেকটা কম্পোনেন্ট রুট করে ই করলাম, এইভাবে যদি হিসাব করি তাহলে এই দুই গুণফলের তুলনায় ওই আলাদা গুণফলটা, সরি ওই যে কম্বাইন্ড গুণফল যেটা ছিল ওইটা লেস অর ইকুয়াল হবে। এটা জি স্যার পড়েছি, এই জি স্যার পড়েছি। তো এটাকে বলতেছে কশিস ইনইকুয়ালিটি, জি স্যার, বুঝছো? জি স্যার। তো কশিস ইনইকুয়ালিটি এটাকে বলতেছে, আর উপরেরটা হচ্ছে সোয়ার্ডস ইনইকুয়ালিটি। তো এখন আমরা দেখি যে সোয়ার্ডস ইনইকুয়ালিটি থেকে কশিস ইনইকুয়ালিটি আনা যায় কিনা। তো আমরা যে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের ডেফিনেশন এটা জানি, তাই না? এই যে এই জায়গাটা জানি না, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেফিনেশন অফ ইনার প্রোডাক্ট, মানে আরো ডেফিনেশন হওয়া পসিবল, তো সেটাতে সমস্যা নাই। তো সেটা দিয়ে আমরা দেখি যে এখান দিয়ে আমরা কশিস ইনইকুয়ালিটি আনতে পারি কিনা। তো কশিস ইনইকুয়ালিটি আমরা আনার জন্য দেখি যে দেখতেছি এটা আমরা এইভাবে লিখলাম, পরে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি আমরা এখানে ইউজ করলাম, ইউজ করার পর এই যে কনজুগেটের সাথে গুণফল করলে অ্যাবসলিউট ভ্যালুর সাথে তো কনজুগেটের কোনো ভায়োলেশন থাকে না, বুঝতে পারছো? এই যে পরের লাইনে কিন্তু আমরা কনজুগেট সাইনটা দেই নাই, খেয়াল করে দেখো কেন দেই নাই। কারণ কনজুগেট অবস্থায় আমরা গুণ করে অ্যাবসলিউট ভ্যালু নেই, কনজুগেট ছাড়া গুণ করে অ্যাবসলিউট ভ্যালু নেই, একই রেজাল্ট আসবে না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তা এখানে পরবর্তীতে আমরা দেখলাম যে এখানে কনজুগেট ছাড়াই নিয়ে আসলাম। তো পরবর্তীতে এটা থেকে আমরা এই যে এইটা হচ্ছে কশিস ইনইকুয়ালিটি আমরা ইউজ করলাম। ইউজ করার কারণে তো আমরা এটাই ডেফিনেশন জানি যে এটাই তো অ্যাকচুয়ালি হচ্ছে এক্স এর সাথে এক্স এর নরমের, সরি ওই যে ইনার প্রোডাক্টের স্কয়ার রুট, আর এটা হচ্ছে তোমার একই রকম। তো এটা আবার এই আমরা নরমের ভার্সনে লিখলাম, তাহলে আমরা কশিস ইনইকুয়ালিটি এই জায়গায় ইউজ করলাম। এই যে এই জায়গায় আমরা ইউজ করছি কশিস ইনইকুয়ালিটি। কশিস ইনইকুয়ালিটি ইউজ করে আমরা আসলে এই যে সোয়ার্ডস ইনইকুয়ালিটি প্রমাণ করলাম আর কি, বুঝতে পারছো? তো কশিটা ইউজ করে আমরা সোয়ার্ডস ইনইকুয়ালিটি ডিফাইন করলাম। তো যদি পরীক্ষা কখনো কশিস সোয়ার্ডস ইনইকুয়ালিটি আসে, মেইনলি তোমরা এটাই দিবা, এটাকেই সাধারণত সাধারণ ভাষায় আমরা কশিস সোয়ার্ডস ইনইকুয়ালিটি বলে থাকি, কোনো সমস্যা নেই, এটা দিলেই চলবে। তো এরপরে একটা করোলারি আছে, যদি এই কশিস ইনইকুয়ালিটি কখন ইকুয়ালে, এটা যেহেতু ইনইকুয়ালিটি আছে, কখন ইকুয়ালটা কাজ করবে গ্যারান্টিড ভাবে, তো সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কশিস ইনইকুয়ালিটি ইকুয়ালিটি হয়ে যাবে যদি এক্স আর ওয়াই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। দুইটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন হয়? দুইটা ভেক্টর কখন আমরা বলি যে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট? দুইটা ভেক্টর কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়? স্যার ওইটা ছিল যে রেজাল্ট অনুযায়ী ইউনিক সলিউশন ওগুলা স্যার, না না না, দুইটা ভেক্টর কখন আমরা ইন্ডিপেন্ডেন্ট কখন ডিপেন্ডেন্ট বলি? স্যার একটু বলেন, মনে পড়বে। দুইটা ভেক্টর ডিপেন্ডেন্ট হবে যদি একজন আরেকজনের মাল্টিপল হয়, তখন বলে ডিপেন্ডেন্ট। এটা দুইজনের ক্ষেত্রে, কিন্তু যদি ভেক্টর অনেকগুলো হয়ে যায়, দুইয়ের অধিক হয়, তখন আরেকটু মডিফাই করে বলতে হয় যে আমি 5-6টা ভেক্টর দিলাম, 5টা ভেক্টর দিলাম, এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা সেটা তখন হবে তাদের মধ্যে যে কোনো একটাকে বাকি সবার লিনিয়ার কম্বিনেশন আকারে যদি লেখা যায়
তখন বলে তারা ডিপেন্ডেন্ট, মানে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। জি স্যার। তো ওই এই কথাটাই এখন তুমি আবার দুইজনের ক্ষেত্রেও জিনিসটাই করতে পারো, মানে একজনকে আর একজনের মাধ্যমে প্রকাশ করা যায়, তখনই হবে ডিপেন্ডেন্ট। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি, যেহেতু এটা ভাইস ভার্সা, আমরা ধরে নিচ্ছি যে ধরলাম আচ্ছা এক্স হচ্ছে ওয়াই এর মাল্টিপল, এটা ধরে আমরা আগাই। তো ধরে আগানোর পরে আমরা এই আমাদের যেই ইনার প্রোডাক্টের ডেফিনেশনে সেখানে বসাই দিলাম, তাহলে দেখলাম যে এটা হচ্ছে তোমার ওয়াই এর নর্মের স্কোয়ারের আলফা গুণ আসতেছে। আর সরাসরি যদি এইখানে বসাই তাও দেখলাম যে এটা ওয়াই এর নর্মের স্কোয়ারের আলফা গুণ আসতেছে, দুইটা সমান হয়ে যাচ্ছে। সো আমরা দেখলাম যে যদি তারা ডিপেন্ডেন্ট হয়, একজন আরেকজনের মাল্টিপল হয়, তখন এটা ইনইকুয়ালিটিটা ইকুয়ালে কনভার্ট হয়ে যায়, এটা পাইলাম। এখন ভাইস ভার্সা তোমাকে আবার দেখাইতে হবে। এখন আমরা ধরে নিচ্ছি যে এটা ইকুয়াল ধরে নেই, ইকুয়াল ধরে নিয়ে দেখি আমরা এটা মাল্টিপল আসে কিনা। তো ওই আগের যে প্রমাণটা ছিল সেইটারই একই রকম টাইপের প্রমাণ, ওই যে আমরা এখানে আর সরাসরি গেটার ইকুয়াল 0 না, আমরা শুধুমাত্র ওই ভেক্টরটা ওই নর্মে ওই নোটেশনে নিয়ে আসছি আর কি, সেম আগের প্রমাণে যেটা ছিল ওই একই রকম। তো সেটা আস্তে আস্তে আমরা দেখলাম যে এই জিনিসটা অ্যাকচুয়ালি এইভাবে আসতেছে। তো আমরা যেহেতু এখানে এই যে এক্স জেড এর ইনার প্রোডাক্টকে ল্যামডা ধরে নিয়েছিলাম, তার মানে এই জায়গার বিয়োগফলটা এটা 0 আসবে। তার মানে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই ভিতরের যে ভেক্টরটা সেটা অ্যাকচুয়ালি 0 হওয়া মানে এক্স হচ্ছে জেড এর মাল্টিপল, আবার জেড কে ধরেছিলাম কিসের, ওই যে খেয়াল করে দেখো ওয়াই এর মাল্টিপল না, এই যে জেড হচ্ছে ওয়াই এর মাল্টিপল। আর এখানে আমরা প্রমাণ পাইলাম এক্স হচ্ছে জেড এর মাল্টিপল। তো বুঝতেই পারতেছো তাহলে অবভিয়াসলি এক্স হচ্ছে ওয়াই এর একটা মাল্টিপল, তার মানে এক্স আর ওয়াই এর হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর কি। এটা আমরা পেয়ে গেলাম। আরেকটা করোলারি আছে যে এক্স প্লাস ওয়াই এর সম্মিলিত যোগ করে যে নর্ম হয় সেটা নিজেদের নর্মের সমান হবে, মানে ওই যে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিটা ইকুয়াল হয়ে যাবে যদি এক্স আর ওয়াই আগের মতো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। তো এখানেও প্রমাণটা ওই যে কশি-শ্বার্জিংলি যে প্রমাণটা আছে তার একটা পার্টের মতোই, এর আগে যে প্রমাণটা করছি কশি-শ্বার্জের আগে যে প্রমাণটা আমরা করছিলাম সেটার মতোই আর কি, দেখলেই বুঝবা আর কি। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো আর কি, পরের ক্লাসে বাকিগুলো তোমাদের দেখাবো। আজকে কোনো কনফিউশন আছে? স্যার কনফিউশন নাই স্যার, আমরা যেদিন যে ক্লাসে পড়াটা পড়তেছি স্যার, ভিডিও আপলোড করার সাথে সাথে যদি এই লেকচার গুলো স্যার আমাদের সিআর কে দিয়ে দিতেন, কারণ বইয়ের সাথে তো অনেক কিছু অমিল, লিখতে গেলে নোট করতে গেলে প্রবলেম হইতেছে। সেটা পেয়ে যাবা খুব ওই মাঝে মধ্যে ঝামেলার কারণে কোনো একটা ভিডিওতে প্রবলেম হয়ে গেলে ওইটা আপলোড করা বন্ধ রাখি, এজন্য সিরিয়ালে পরের গুলাও মানে লাইন স্যার ইয়াগুলো দেওয়া যাবে না, লেকচার গুলো মানে এই যে পেজ যেটা পড়ান সেটারই পেজ, হ্যাঁ পেজ দেওয়া যায়, ওইটা আহামরি কিছু না, কিন্তু ওগুলাতে মডিফিকেশন যেমন আজকে আমাকে যেটা পড়াচ্ছে সেটা তো আপনি স্যার মডিফাই করে ফেলছেন, এই দুই তিনটা পেজ দিয়ে দিলে আমরা দেখে তুলতে পারতাম। আচ্ছা 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 ঠিক আছে, দেখি তাহলে এগুলা তোমাদেরকে ক্লাস বাই ক্লাস দিয়ে দিব।